আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট আলোচনা করব। ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে, না হয় স্কিপ করবেন। আমি বেশ কিছু বিষয় নিয়ে খণ্ড খণ্ডভাবে আলোচনা করব। প্রথমে আমি বলবো আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কারা সেই ভারতের রয়ের এজেন্ট, কারা ভারতের দালালি করছে এবং কারা দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চায় এবং রাজনীতির ময়দানকে ঘোলাটে করে কারা ফায়দা লুটতে চায়, তো এই বিষয়গুলো আসলে বোঝা খুবই মুশকিল। আমি এখন একটা ব্যক্তি সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস। সে একেবারে শুরু থেকে সে আপনার আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে প্রচুর প্রচুর কন্টেন্ট করেছে, প্রচুর সে ভিডিও করেছে, সাক্ষাৎকার দিয়েছে, প্রচারণা করেছে আমেরিকা থেকে। তারপরে পিনাকি ভট্টাচার্য, তারপরে কনক সারোয়ার, আরও অনেক আছে। এদের সাথে সে একসাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সেই ফেসিস্টের যে 16 বছরের যে সময়টা গেছে, এর বিরুদ্ধে সে অনেক প্রচারণা চালিয়েছে এবং অনেক ভিডিও সে তৈরি করেছে। তার সাংবাদিকতার ধার আছে এবং তার কথারও একটা গোছালো, এবং সে যে কোনো কন্টেন্ট সুন্দরভাবে সে তৈরি করে প্রমাণ দেয়। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু বর্তমানে আমি যেটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা আমার সাথে একমত হবেন কি হবেন না এটা আপনাদের ব্যাপার। বর্তমানে আমার মনে হয় যে ইলিয়াস উপর দিয়ে যতই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলুক, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলুক, সাংবাদিক ইলিয়াস এখন অতিরিক্তভাবে বিএনপির দালালি করছে এবং বিএনপির দালালির মাধ্যমে সে মূলত ভারতের গোলামি করতেছে। কারণ পিনাকি ভট্টাচার্যের বক্তব্য মতে বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের জায়গায় চলে গেছে, অর্থাৎ বিএনপি হয়ে গেছে এখন ভারতের গোলাম। তো সাংবাদিক ইলিয়াস যেভাবে তারেক জিয়া সহ বিএনপির দালালি করতেছে, তাহলে এটা ইনডাইরেক্টলি তো ভারতের গোলামি করাই হলো। সাংবাদিক ইলিয়াসের অবস্থান থাকবে নিরপেক্ষ এবং ছাত্র জনতা বিপ্লবের চেতনার পক্ষে থাকবে। সাংবাদিক ইলিয়াস পুরো বলটাকে ভেঙে দিচ্ছে। ছাত্র নেতাদের বিরুদ্ধে এক এক সময় এক একটা প্রতিবেদন দায়ের করতেছে, দুর্নীতি এইটা সেইটা। এরপরে আপনার আসিফ নজরুল, রয়্যাল এজেন্ট, মানে পুরা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সে অনেক রকমের রিপোর্ট করতেছে। তারপরে আবার সেনাপ্রধানের ব্যাপারেও বলে, কিন্তু আবার সে আবার বলে শেখ হাসিনা নাকি পরবর্তী প্রধানমন্ত্রী হবে, তারেক জিয়া হবে না। সে আবার এটাও বলতেছে যে ছাত্রনেতারা মানে ছাত্রনেতারা পিঠ বাঁচাইতে পারবে না, তাদেরকে রাস্তায় মেরে লাশ করে ফেলে রাখা হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। মানে তার আলোচনাগুলো খুবই কনফিউজ, একটা ধারাবাহিকভাবে সে কোনো দিকে নাই। সে কতক্ষণ ছাত্র জনতার পক্ষে, কতক্ষণ সেনাবাহিনীর পক্ষে, কতক্ষণ ভারতের পক্ষে, কতক্ষণ তারেক জিয়ার পক্ষে। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে সে, এটাই মানি। তো আসলে তার ভূমিকাটা কি আমার কাছে সন্দেহজনক। সেও তো কোনো বিক্রি হয়ে যায় না ভারতের রয়ের কাছে, এটা অসম্ভব কিছু না। কারণ ইদানিং সে অনেক অতিরিক্ত কথা বলে এবং যাচ্ছে তাইভাবে সে যাকে তাকে ট্রিট করে। সে সর্বশেষ একটা শিরোনাম দিয়েছে যে শেখ হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। এটা সে কোন যুক্তিতে বলল? হ্যাঁ, আমাদের জুলাই বিপ্লব তথা 5ই আগস্টের সফলতার পর থেকে আমাদের মধ্যে হয়তো সমন্বয়হীনতা আছে, ছাত্রদের মধ্যে ঐক্যর একটা অভাব আছে, বা ছাত্র জনতার মধ্যে একটা ডিবেট হয়েছে, বা রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে নতুন দল এনসিপি, এটার সাথে একটা গ্যাপ আছে, এটা মানি। এটা গণতান্ত্রিক দেশে থাকবে। কিন্তু ইলিয়াস যেভাবে এলোপাতারিভাবে বক্তব্য দেয়, এক এক সময় এক একজনের বিরুদ্ধে ব্লেম দিয়ে দেয়, এটা কিন্তু খুবই খতরনাক। এবং তার মধ্যে এই কথাটা কীভাবে আসে যে শেখ হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হবে, তাহলে এটা তো একটা উস্কে দেওয়া। তার মুখ দিয়ে কথাটা বলা মানে সে বাংলাদেশের মানুষকে কনফিউজ করা এবং এই রিউমারটাকে উস্কে দেওয়া। এই ধরনের সংবাদ সে কী করে করতে পারে? তার এটা উচিত যে এটা বলা যে শেখ হাসিনা যাতে পুনরায় ফেসিস্টের যাতে প্রত্যাবর্তন না হয়, আওয়ামী লীগ যাতে এই অবস্থায় পুনরায় দেশের ক্ষমতায় আসতে না পারে,
বা কোনো ভালো পজিশনে না আসতে পারে, এই জন্য ভূমিকা নিতে হবে, এই ধরনের কথা হবে তার। সে নিজেকে অনেক বড় মনে করে, অর্থাৎ ইলিয়াসের কথার মধ্যে প্রচুর অহংকার দেখা যায়। এত অহংকার কিন্তু ভালো না। তো ইলিয়াস তো সে আরেক শেখ হাসিনার মতো হয়ে গেল, শেখ হাসিনার মতো এরকম দাম্ভিকতা তার ভিতরে দেখা যাচ্ছে। তো এগুলো ঠিক না। সাংবাদিক হয়েছেন ইলিয়াস সাহেব, আমি বলবো আপনি জনপ্রিয় হয়েছেন, আপনার কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, মানলাম, কিন্তু আপনি অতিরিক্ত করতেছেন, যেটা আমরা মেনে নিতে পারছি না। বিশেষ করে আমি এটা পছন্দ করি না, যদিও আমি সাংবাদিক ইলিয়াসের কন্টেন্ট নিয়মিত দেখি এবং তার আমি একজন ফলোয়ারও, মানে তার আইডি ফলো করি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, এখানে দেখেন সে তারেক জিয়ার চাটুকারি করে সে একটা যুক্তি দিছে একটা কন্টেন্টে, আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন সর্বশেষ, যে বিএনপি যদি সফল না হয় আওয়ামী লীগ চলে আসবে। কে রে ভাই, বিএনপি সফল হইতে হবে কেন? খালি বিএনপি কি ইজারা নিচ্ছে বাংলাদেশটা যে আওয়ামী লীগের পরে বিএনপি ক্ষমতা আসবে, আবার বিএনপির পরে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের পরে বিএনপি আসবে? তাহলে তুমি যে এত বড় আন্দোলনের, ছাত্র জনতা আন্দোলনের একটা সহায়ক, কিংবা তুমি যে ভূমিকা রাখছো বা বিদেশে বসে এত সংবাদ করছো, এত তথ্য দিছো, ছাত্রদেরকে উৎসাহ উদ্দীপনা দিছো, পিনাকিদা, তারপরে হচ্ছে কনক সরোয়ার, তো তোমাদের দাম রইল কি? তোমরা তো কিসের স্বাধীন করলা দেশটাকে? ওই আওয়ামী লীগ থেকে মুক্ত করে বিএনপির উপরে দেওয়ার স্বাধীন করছো? তুমি তো এই কথা বলতে পারতা যে বিএনপি সাকসেস না, বিএনপি আগে সংশোধিত হোক, আওয়ামী লীগের যত খারাপ খাস্ততগুলো বিএনপির মধ্যে আছে সেগুলো আগে বিএনপি সংশোধন করুক, তারপরে ক্ষমতা বিএনপি আসবে কি না সেটা পরে দেখা যাবে, জনগণ ডিসাইড করবে। কেন বাংলাদেশে কি নতুন নতুন দল ক্ষমতা আসে নাই? জিয়াউর রহমানের পরে কি বিএনপি নতুন দল হিসেবে ক্ষমতা আসে নাই? তারপরে পাকিস্তান আমলে আওয়ামী লীগ কি ভোটে জিতে নাই? কেন? রেফারেন্ডাম এবং একটা বিপ্লব তো হতেই পারে, এবং এই বিপ্লবের অংশ হিসাবে একটা নতুন দলও ক্ষমতা আসতে পারে। মানুষ একটা নতুন দলের উপরে আস্থা রেখে ভোট দিতে পারে, জামাতকেও দিতে পারে, নতুন যে ছাত্রদের নাগরিক দল এটাকেও দিতে পারে। তারপরে বিপি নুরুর দল আছে, আরও ছোটো বড়ো সব দল আছে, সবাই জোট করে একটা ভোটের রাজনীতি করতেই পারে। তুমি একবার বিএনপির ইজারা দিয়ে লাও যে আওয়ামী লীগ গেছে গা ব্যর্থ হয়ে এখন বিএনপির সাকসেস করতে হবে জোর করে। কেমনে জোর করে বিএনপির সাকসেস? বিএনপির মধ্যে সব অকর্মা, এরা তো সরকার পতনই ঘটাইতে পারে না, একটা ভালো আন্দোলন করতে পারে না, একটা ভালো হরতাল করতে পারে নাই, একটা ভালো অসহযোগ আন্দোলন করতে পারে না, ভালো জনসভা করতে পারে নাই, এবং বিরোধী দল হিসাবে সংসদেও তেমন ভূমিকা রাখতে পারে নাই। আওয়ামী লীগ তো কোণঠাসা করছে, তারা নিজেরাই আরও কোণঠাসা হয়ে বয়ে রয়েছে। একটা জিনিস মনে রাখবেন, একটা জাতি যতক্ষণ লড়াই করে ততক্ষণ সে হারে না, যখন সে নিজ থেকে হেরে যায় মেনে নেয় সে কিন্তু হেরে যায়। বিএনপি কিন্তু হেরে যাওয়া দল, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নিজ থেকে হেরে গেছে, এরা কোনো আন্দোলনে করে না। আর তারেক জিয়া তো 20 বছর একটা রুমের মধ্যে বসে আছে, একটা রুমের মধ্যে তারেক জিয়া 20 বছর বৈশা কী করছে? সে মনোনয়ন বাণিজ্য করছে, মনোনয়ন দিয়ে কিছু টাকা কামাই করছে, এছাড়া সে কী করছে দেশের জন্য, দলের জন্য বা কী করছে? এর চেয়ে তো তার জেলে থাকা আরও ভালো ছিল, আরও তার ক্রেজ থাকতো, জনপ্রিয়তা থাকতো, কিংবা দেশপ্রেমটা প্রকাশ পাইত। তাহলে তারেক জিয়ার চামচামি বন্ধ করেন। সাংবাদিক ইলিয়াস সাহেব, আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আপনি অতিরিক্ত এলোপাতারি কথা কম কন, তারেক জিয়ার চামচামি বন্ধ করেন। আপনার কথা হবে যে আমরা বাংলাদেশের সংস্কার চাই, রাজনৈতিক সংস্কার চাই, আমাদের সাংবিধানিক সংস্কার চাই, আমাদের বিচার বিভাগীয় সংস্কার চাই, আমাদের সর্বক্ষেত্রে অর্থনীতিতেও সংস্কার চাই। এই যে বাংলাদেশটা যে বর্তমানে তলাবিহীন ঝুরি আছে, আওয়ামী লীগ যে গার্মেন্টসের যত রেমিটেন্স এই দেশে ঢুকছিল এই সবগুলোকে যে আবার পাচার করে দিছে মানি লন্ডারিং মাধ্যমে। গার্মেন্টসের এই যে জলিল চিল্লায়, জলিল নিজেও তো এই মানি লন্ডারিং মধ্যে জড়িত, এই যে অনন্ত জলিল, সে আওয়ামী লীগদেরকে, আওয়ামী লীগের চোরাকারবারি এবং টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী নেতাদেরকে এই জলিলের মতো গার্মেন্টস ব্যবসায়ীরা সুযোগ করে দিছে। এখন চিল্লায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শ্রমিকের বেতন নাই। তাহলে আমাদের এগুলো সংশোধন করতে হবে, এদেরকে করাপ্ট এই লোকদেরকে অ্যারেস্ট করতে হবে। তুমি ওইদিকে কথা বলো, তুমি বিএনপির চামচামি করো কেন? সাংবাদিক ইলিয়াস ভাই, তোমার চামচামি করা তো দরকার নাই। তুমি মনে রাখো না যে তুমি খুব জনপ্রিয় হয়ে গেছো, তুমি যা বলবা তাই বাংলাদেশের মানুষ খাবে, তা না। তোমার কথার মধ্যেও ভুল থাকলে সেটা বাংলাদেশের মানুষ খাবে না। তুমি একেবারে হাসিনার মতো অহংকার করো না যে তুমি যা বলবা তাই চলবে। তাহলে আজকে মনে করেন তলাবিন জুরি, গার্মেন্টসের রেমিটেন্স, এরপর প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাইছে, এগুলো সব মানি লন্ডারিং মাধ্যমে। গার্মেন্টসগুলো তো গেছে, প্রবাসীরা যে এত কষ্ট করে রেমিটেন্স পাঠাইছে সেগুলোও সে বিদেশ পাচার করছে গার্মেন্টস ব্যবসায়ীরা। এটার কথা বলো, দেশকে ঠিক করো, তারপরে না বিএনপি আইসা ক্ষমতা চালাবে বা যেই দলে আসবে। মনে হয় যেন বিএনপিকে ক্ষমতা দেওয়ার একবারে বাংলাদেশের মানুষের দায় পড়ে গেছে গা, বিএনপি স্যার আর কেউ দেশ চালাইতে পারতো না, তাহলে আওয়ামী লীগে চলে আসো, বিএনপির দরকার কি? আওয়ামী লীগে থাকতো। দেশ ঠিক করার লেগে তো ফেসিস্টের বিদায় করা হয়েছে, নতুন কোনো ফেসিস্ট যাতে জন্ম না নেয় এই জন্য তো করা হয়েছে। তো আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে সাবধান করবো, এলোপাতারি কথা বন্ধ করেন, এদিক সেদিক কথা এই জন্য ব্লেম দেওয়া, এই জন্য
ল্যাংটা করানো এই জন্য কী জানি কয় অপবাদ এগুলো বন্ধ করে সঠিক জায়গায় আসেন, যেখানে ছাত্র জনতার যে জুলাই বিপ্লবের চেতনা সেই জায়গার মধ্যে আসেন, সেটার পক্ষে কথা বলেন, সেটার পক্ষে ভিডিও বানান। আল্লাহ হাফেজ।